গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। সো আমার কিউট ওশন স্টাররা, তোমরা বোধহয় আমার উপর অনেক রেগে আছো এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, আমার এখানে কিছুই করার নেই। আমাদের এদিকে কালী পূজা চলছে, প্লাস হচ্ছে দীপাবলির অনুষ্ঠান তো আছেই, যে কারণে প্রচুর পরিমাণের বক্স বাজানো হচ্ছে, বাজি ফোটানো হচ্ছে। তার কারণে আমি ভয়েস দিতে পারছি না, আমার ভয়েসে এইসব ব্যাড সাউন্ড চলে আসতেছে, যে কারণে আমি কোনো ভয়েস দিতে পারতেছি না পারতেছি ভিডিও ক্রিয়েট করতে। তার উপরে আমার এক্সামের রেজাল্টও আসছে, এইসব টেনশনে আমি ভিডিও ক্রিয়েট করতে পারিনি। আমার ভিডিও ক্রিয়েট করতে অনেক দেরি হয়ে গেছে, তাই আগে থেকে সরি বলে রাখতেছি, তোমরা কিছু মনে করো না। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, চলো গল্প শুরু করা যাক। সকালে তে চোখ খুলে নিজেকে জাংকুকের বাহুডোরে আবিষ্কার করে। তাতে তে একটু মৃদু হেসে জাংকুকের দিকে তাকায়, যে কিনা বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। আমার বাচ্চাটা কিউট, ঠিক আগের মতোই আছে, একটু পরিবর্তন হয়নি। ছোটবেলায় যেমন বাচ্চাদের মতো করে ঘুমাতো, এখনো ঠিক একইভাবে ঘুমাচ্ছে। এই বলেই তে জাংকুকের কপালে চুমু খায় আর নিজেকে জাংকুকের বাহুডোর থেকে ছাড়িয়ে নেয় আর উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তে ওয়াশরুমে ঢোকার সাথে সাথে জাংকুক চোখ মেলে তাকায় আর দরজার দিকে তাকিয়ে বলে, আমার পরি আমাকে এখনো ভুলেনি। আমি জানতাম পরি, তুই শুধু আমার, তোকে আমি চিন্তা এতটুকু ভুল করিনি। এই বলে জাংকুক হাত উঁচু করে নিজের কপালে স্পর্শ করে, যেখানে কিনা তে একটু আগে চুমু খেয়েছিল। তারপর জাংকুক ওয়াশরুমের দরজার দিকে তাকায় আর মৃদু হেসে আবারও বিছানায় গাটা এলিয়ে দেয় আর ঘুমের রাজ্যে পাড়ি দেয়। কিছুক্ষণ পর তেও ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, জাংকুকের দিকে তাকায়, যে কিনা এখনো ঘুমাচ্ছে। তা দেখে তে নিজেকে পরিপাটি করে নিজের রুম থেকে বেরিয়ে যায়। গুড মর্নিং তে আপু। গুড মর্নিং। তেহি, কি হয়েছে? আমাদের সবাইকে হঠাৎ করে এভাবে জরুরি ডেকে পাঠালি যে? কারণ আছে, আসলে আজকে তো আমাদের এখানে শেষ দিন, তাই আর কি তোমাদের এখানে ডেকে পাঠিয়েছি। আমাদের মধ্যে কিছু ব্যক্তি এখানে উপস্থিত থাকবে আর বাকি সবাই ফেরত যাচ্ছে। মানেটা খুব সহজ, আমাদের বিপদ এখনো কাটেনি, তার জন্য আমরা কয়েকজন এখানে থাকবো আর বাকি সবাই গ্রুপের সাথে ফেরত যাচ্ছে। তাহলে তে এখানে কে কে থাকছে? আমি, জাংকুক, সুগা ভাইয়া, ইউনো ভাইয়া আর জিমিন এখানে থাকবে। বাকি সবাই স্টুডেন্টদের সাথে একসাথে ফেরত যাবে। আর হ্যাঁ, তোমাদের প্রোটেকশনের জন্য উদং আর জেহপো তোমাদের সাথে যাবে, অতএব টেনশনের কিছু নেই। আর বাকিটা আমরা এই দিকটাতে সামলে নেব, তোমরা সেফলি ওইখানে গিয়ে শুধু আমাকে খবরটা দিলেই হবে। ঠিক আছে তে, তোমরা সাবধানে থেকো, আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানিও। তে মাথা নাড়ায় আর সেখান থেকে চলে যায়। বাকি সবাই নিজেদের কাজে লেগে পড়ে। তে নিজের রুমে আসে আর দেখে যে জাংকুক ঘুমোচ্ছে। তা দেখে তে অবাক হয়, কারণ জাংকুক প্রচুর সেন্সিটিভ, ওর শ্রবণ শক্তি অনেক প্রখর, যে কারণে অল্প একটু আওয়াজে জাংকুকের ঘুম ভেঙে যায়। তাহলে জাংকুক এভাবে ঘুমোচ্ছে কিভাবে, তা তের মাথায় কাজ করছে না। তাই তে এগিয়ে গিয়ে জাংকুকের পাশে বসে আর জাংকুকের গায়ে হাত দেয়। সাথে সাথে তে আটকে ওঠে, কারণ জাংকুকের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তে বুঝতে পারে যে গত রাতে বৃষ্টিতে ভেজার ফলে জাংকুকের জ্বর এসেছে, আর যে কারণে ও ক্লান্ত হয়ে এমন বেঘরে ঘুমোচ্ছে। জাংকুক, জাংকুক, আর ইউ ওকে? তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে, তুমি আমাকে বলনি কেন? শোনা, আমাকে ঘুমোতে দে। দেখ, আমার পুরো শরীর ব্যথা করছে, আমাকে জ্বালাস না প্লিজ এখন। জাংকুক, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে আর তুমি বলছো তোমাকে আমি জ্বালাতে না। দাঁড়াও, আমি ডাক্তারকে ফোন করছি। জান, প্লিজ ডাক্তারকে ফোন করিস না, আমি একদম ঠিক হয়ে যাব, জাস্ট একটু রেস্ট নিলে হবে। তুই আমার সাথে আয়, শুয়ে পড়, তোকে ধরে আমি একটু রেস্ট নিলে দেখবি কিছুক্ষণ পর আমি ঠিক হয়ে যাব। তে ডাক্তারকে ফোন করতে উদ্যত হয়, কিন্তু জাংকুক তো জাংকুকই, ও কারো কথাই শুনে না। ও তের হাত থেকে ফোনটা এক ছটকায় নিয়ে নেয় আর তেকে বিছানায় শুইয়ে দেয় আর তেকে চাপটে জড়িয়ে ধরে ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। তে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। জাংকুক বেঘরে ঘুমোচ্ছে, তা দেখে তে একটু নিঃশ্বাস ফেলে
ওঠার চেষ্টা করে। কিছুক্ষণ পর জাংকুকের হাত আলগা হয়ে গেলে তে উঠে যায় আর পরবর্তীতে জাংকুকের সেবা করতে শুরু করে। তে জাংকুকের কপালে জলপট্টি দেয় এবং পুরো শরীর মুছে দেয়। কিছুক্ষণ পর সুগা, জিমিন আর ইউনো সেখানে উপস্থিত হয়, কারণ সব স্টুডেন্টরা আর তাদের বন্ধুবান্ধবরা শহরের উদ্দেশ্যে পেরিয়ে গেছে তাই। কিন্তু জাংকুকের অবস্থা দেখে সুগা আটকে যায়। তে জাংকুকের কি হয়েছে? আর বলো না ইউনো ভাইয়া, জনাব কালকে শখ করে বৃষ্টিতে ভিজতে গেছিল, তার ফলস্বরূপ এখন জ্বর বাঁধিয়ে বসে আছে। কি বলছিস কি তেহি? তা তুই ডাক্তারকে খবর দিয়েছিস? তার কোনো দরকার নেই, ওকে আমি ওষুধ দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ও ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাতে আপু আমাদেরকে এখানে রাখার কারণটা কি? সেটা তো না জানলেও চলবে। যাই হোক, তোমরা সবাই এখানেই থাকো, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, ততক্ষণ তোমরা জাংকুকের পাশে থাকো। আমি যেন এসে তোমাদের তিনজনকে এখানেই পাই। এই বলতে আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। সবাই হতভম্বের মতো তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। জাংকুক নিজের চেতনায় ফিরে এসেছে। ও এখন অনেকটাই সুস্থ। ও খাটের সাথে হেলান দিয়ে বসে আছে আর সুগার ইউনোর সাথে কথা বলছে। পাশে জিমিনও বসে আছে। তখন জাংকুক বলে, আচ্ছা, তোরা দুজন এখানে, জিমিনও এখানে, তে কোথায় আর বাকি সবাই কোথায়? টেনশন করিস না, তে কোনো একটা কাজে বাইরে গেছে আর বাকি সবাই অলরেডি শহরের জন্য বেরিয়ে গেছে। কি? তাহলে আমরা এখানে কি করছি? সেটা তো আমরা নিজেরাও জানি না, কারণ তেহি বলেছে যে আমাদের এখানে থাকতে হবে, বিপদ নাকি এখনো কাটেনি তাই। আর সবাই অলরেডি সেফলি আমাদের শহরে ফিরে গেছে, তাই তো টেনশন করার কিছু নেই। কিছুক্ষণের মধ্যে তেও এখানে চলে আসবে, তারপর তুই তাকে সবটা জিজ্ঞেস করে নিস। তখনই দরজা খোলার আওয়াজে সবাই দরজার দিকে তাকায়। দেখে তে রুমে প্রবেশ করছে। তের শরীরে রক্ত, তে সম্পূর্ণ রক্ত দিয়ে মনে হয় গোসল করে এসেছে। তা দেখে জিমিন ভয় পেয়ে যায়। সুগা গিয়ে জিমিনের চোখ চেপে ধরে, তার তের দিকে তাকায়। তে এদিকে কোনো তোয়াক্কা না করে সোজা ওয়াশরুমে চলে যায় আর একটা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তোমার শরীরে রক্ত? ভয় পাচ্ছিস কেন? ওটা আমার রক্ত না, আসলে জঙ্গলে কিছু হায়নার দেখা পেয়েছিলাম, ওগুলোকে আর কি মেরেছিলাম, যার ফলস্বরূপ আমার শরীরে রক্ত লেগে গেছে। এখানে ভয় পাওয়ার কি আছে? এমন তো না যে এই জিনিসটা আজকে নতুন হচ্ছে। তের কথায় জিমিন একদম চুপসে যায়। সুগা জিমিনকে সান্ত্বনা দেয়। তে সোজা এসে জাংকুকের সামনে দাঁড়ায় আর জাংকুকের কপালে হাত দিয়ে ওর টেম্পারেচার চেক করে। না, জাংকুক এখন ঠিক আছে। তা দেখে তে ইউনোর দিকে তাকিয়ে বলে, ইউনো ভাইয়া, ম্যানেজারের কাছে গিয়ে বলো যে আমার গাড়িটা এন্ট্রেন্সের সামনে নিয়ে আসতে, আমরা সবাই এখনই বেরোবো। কিন্তু তাই তুমি যে বললে। সমস্যা নেই, আমি সবকিছু ঠিক করে তারপরে এসেছি, অতএব আমরা এখনই বেরিয়ে যাব। এই বলেই তে নিজের লাগেজপত্র গুছিয়ে নেয়। বাকি সময়ও তাদের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পরেই তারা এন্ট্রেন্সের সামনে আসে। আসার পর গাড়িতে উঠে পড়ে। দুটো গাড়ি সেখানে দাঁড়ানো ছিল, তাই জাংকুক, তে আর ইউনো এক গাড়িতে উঠে পড়ে আর সুগার জিমিন অন্য গাড়িতে উঠে পড়ে আর ওরা ওদের গন্তব্যে পৌঁছে যায়। দেখতে দেখতে অনেকগুলো মাস পার হয়ে গেছে। কয়েক মাসে অনেক কিছুই ঘটে গেছে। অনেকের জীবনেরই অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেমন তে তার নিজের কোম্পানি আর নিজের মাফিয়া ওয়ার্ল্ড নিয়ে ব্যস্ত হয়ে গেছে। জাংকুকও একই কাজ করছে। তার বাবার কোম্পানি একদিকে সামলাচ্ছে আর একদিকে তার আন্ডারওয়ার্ল্ডও সে সামলাচ্ছে। সুগা জাংকুকের হেল্পও করছে, অন্যদিকে তার গানের ক্যারিয়ার আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে। কাই তার পড়াশোনার উদ্দেশ্যে সে দেশের বাইরে চলে গেছে, লন্ডনে চলে গেছে। তার বাকি ট্রেনিংটা সে সেখান থেকে কমপ্লিট করবে। ইউনো দেশের বাইরে চলে গেছে তার প্যারেন্টসের কাছে। অন্যদিকে ন্যান্সি আর আয়ো এন্টারটেনমেন্ট কোম্পানিতে জয়েন করেছে তাদের নতুন করে ক্যারিয়ার গড়ার জন্য। আর এদিকে আমাদের বাকি সদস্যরাও তাদের নিজেদের প্রফেশন চুজ করে নিয়েছে। বোগাম একটা মিউজিয়ামে জব নিয়েছে, অন্যদিকে ইউনো একটা আইটি কোম্পানিতে জব করছে। তারা নিজেদের পরিচয়টা লো প্রোফাইল রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা খুব ছোটোখাটো কাজের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখছে।
আর বাকি রইল জেহব, ওয়েন, জিমিন আর লিসা। জিমিন, লিসা, ওয়েন এখন তাদের ফাইনাল সেমিস্টার কমপ্লিট করছে। অন্যদিকে জেহব কলেজ আর কোম্পানির মধ্যে দৌড়ঝাঁপ করছে, কারণ এর জন্য তার কোম্পানিতে দৌড়াদৌড়ি করা লাগে আর কলেজে এসে জিমিনকে তার পাহারাও দেওয়া লাগে। তাই দুটো কাজ জেহবের কাঁধে এসে পড়েছে। এখন তে নিজের অফিস রুমে বসে আছে। ঠিক সেই সময় কেউ একজন দরজায় নক না করেই হন্তদন্ত হয়ে তের ক্যাবিনে প্রবেশ করে। তা দেখে তে রেগে মেগে উপরের দিকে তাকায়, কিছু বলতেই যাবে তার আগে সামনে থাকা মানুষটিকে দেখে তে চুপ হয়ে যায়। কি হলো? আমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রচুর সারপ্রাইজড। তেমন কিছুই না, আমি শুধু চিন্তা করছি আসলে তুমি কোন ধাতুতে গড়া ব্যক্তি, কারণ এই কয়েক মাসে তুমি আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছো। দুই একদিন পর পর কিসের জন্য এখানে আসো বলো তো? কিসের জন্য আর আসবো, আমার লাইফে তো কেউ নেই, তাই তোমার সঙ্গ পেতে আসি। ফালতু কথা বন্ধ করো, কিসের জন্য এসেছো সেটা বলো। তোমার কাছে আসার জন্য আমার আবার কারণ লাগে নাকি? আমার যখনই তোমাকে দেখতে মন চাইবে তখনই আমি এখানে আসতে পারি। রিয়েলি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা অফিস, কোনো পার্ক না যে যখন মন চায় আসলাম আর যখন মন চায় গেলাম। কিসের জন্য আসছো সেটা বলো। কিসের জন্য আসবো, আর তোমাকে দেখতে এসেছি আগেই তো বললাম। ফাইজলামি করো আমার সাথে? মানে তোমার সাথে আমি ফাইজলামি করতে যাবো কেন? তুমি কি আমার বেয়াই লাগো নাকি? যাই হোক, তুমি আমার হবু বউ হবে, তাই তোমার সাথে আমার ওই সম্পর্কটা ঠিক যায় না, আর তোমার সাথে আমার ফাজলামিরও কোনো সম্পর্ক না। বউ, সিরিয়াসলি তোমার এইসব দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। আমি কোনো দিবা স্বপ্ন দেখছি না, কারণ কোনো না কোনো কারণে আমরা যেহেতু বিজনেস পার্টনার হয়ে গেছি, তাহলে দেখবে ফিউচারে আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাব। তে চুপচাপ জাংকুকের দিকে তাকিয়ে থাকে। ও কোনো প্রতি উত্তর করে না, কারণ তে জানে তের কথায় জাংকুকের কিছু যায়ও না আসেও না। ওর মতোই চলাফেরা করবে, কথাবার্তা বলবে। তে সেটা আটকাতে পারবে না, কারণ এ কয়েক মাসে জাংকুক প্রতিনিয়ত ওদের অফিসে আসে ওকে বিরক্ত করার জন্য, আর যখন ওর মন চায় তখনও সেখান থেকে চলে যায়। তাই তে এসবে অভ্যস্ত হয়ে গেছে। অফিসের সবাই এখন ধারণা করে যে জাংকুক আর তে বোধহয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, তাতে তাদের কোনো সমস্যা নেই। এসব নিয়ে অফিসের মধ্যে কানাঘুষি গুঞ্জন শোনাই যায়। তে এসবের পাত্তা দেয় না। তে জানে যে জাংকুক কি চাইছে, তাই তেও অত কিছু গুরুত্ব দেয় না। তে নিজের মেনশনে এসে নিজের গাটা সোফায় এলিয়ে দেয়। তৎক্ষণাৎ উনিয়ং একটা পানির গ্লাস হাতে করে নিয়ে এসে তের সামনে পানির গ্লাসটা ধরে। তেও কোনো বাক্য প্রয়োগ না করে উনিয়ংয়ের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ডকডক করে সম্পূর্ণ পানি গিলে ফেলে। তারপর উনিয়ংকে গ্লাসটা ধরিয়ে দিতেই উনিয়ং বলে, তে আপু, তুমি ইদানিং কাজের চাপটা একটু বেশি নিয়ে ফেলছো না? না রে উনিয়ং, আমার যা করার তাড়াতাড়ি করতে হবে। আমাদের আশেপাশে যে জঙ্গলি নেকড়েদের আনাগোনা খুব ভালোই আমার কানে আসছে। আমি জানি না কখন কি অঘটন ঘটে, তাই আগ থাকতেই সতর্ক হয়ে যাচ্ছি। সব কিছু নিজের প্ল্যান মতো গুছিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমি কোনো পদক্ষেপ নিলে কোনো সমস্যা যাতে না হয়। সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু তারপরও তোমার নিজের শরীরের দিকেও তো তোমার খেয়াল করতে হবে। তুমি এত পরিমাণে প্রেশার নিলে তো অল্পতেই অসুস্থ হয়ে যাবে। আমি জানি উনিয়ং, তোর আমাকে নিয়ে প্রচুর চিন্তা হয়, কিন্তু আমার হাতে কিছু নেই। আমার যত তাড়াতাড়ি সম্ভব সবটা ঠিক করতে হবে, কারণ ওরা খুব দ্রুতই আমাদের কারো না কারো উপরে অ্যাটাক করবে, আর সেজন্যই আমি এত কিছু করছি। এখন সবার আগে বাবাইকে আর মামুনিকে আমার এই দেশ থেকে দূরে কোথাও পাঠাতে হবে, যাতে তাদের লাইফের কোনো রিস্ক না হয়। তাহলে তে আপু, তুমি এখন কি করবে? আইম আঙ্কেলকে কিভাবে দেশের বাইরে পাঠাবে? সেসব নিয়ে বাবার সাথে আমার কথা হয়ে গেছে উনিয়ং। বাবা বলেছে মামুনিকে নিয়ে 2-1 দিনের মধ্যে সে দেশের বাইরে চলে যাবে কোনো একটা বিজনেস মিটিংয়ের অজুহাতে। আর বাকি রইল জাংকুক, লিসা আর হচ্ছে ওর বাকি সদস্যরা, মানে জাংকুকের বন্ধু বান্ধব, ওর রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, যাদেরকে বলিস। তাছাড়াও আমি এখন টেনশনে আছি জিমিনকে নিয়ে, কখন না জিমিনের উপরে হামলা হয়। টেনশন করো না তে আপু, আমি জানি তুমি সবটা সামলে নেবে, তাই যেন হয়। তে আজকে হঠাৎ করেই ভার্সিটিতে আসে। ভার্সিটিতে সে সোজা মেডিকেলের ক্লিনিক রুমে চলে যায়।
সেটা আবার নজরে পড়ে লিসা জিমিনের, কিন্তু ওরা অতটা গুরুত্ব দেয় না। কোনো না কোনো কাজে প্রায় সময় ভার্সিটিতে আসে, তাই ওরা এতটা গুরুত্ব দেয় না এইসব বিষয়ে। কিছুক্ষণ পরে উদান জিমিনের কাছে আসে আর জিমিনকে তের কাছে নিয়ে যায়। জিমিন তের কাছে গিয়ে বলে, কি হয়েছে তে আপু, আমাকে এভাবে ডেকে পাঠালে আর ক্লিনিক রুমে বানলে কেন? প্রয়োজন আছে তার জন্য এনেছি। এই বলেই তে কাউকে একটা চোখের ইশারা করে। সেই ব্যক্তিটা জিমিনের পেছন দিক থেকে জিমিনের মুখের সামনে কিছু একটা স্প্রে করে, যার ফলে জিমিন সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। আর সেই ব্যক্তিটি জিমিনকে ধরে ফেলে। সেটা আর কেউ না, জাংশুক ছিল। যে কাজটা করতে বলেছি করে ফেলো। কিন্তু তে এটা কি ঠিক হবে? এটা তো ইলিগেল। লিগ্যাল ইলিগ্যাল বলতে আমি কিছু জানি না, ওর সেফটিটাই হচ্ছে আমার কাছে বড় ব্যাপার। ঠিক আছে, তুমি যেমনটা বলবে। তারপর তে একটা বক্স জংশুকের দিকে এগিয়ে দেয়। জংশুক বক্সটা নেয় আর জিমিনকে নিয়ে বেডে শুইয়ে দেয়। তে কেবিন থেকে বেরিয়ে আসে। বস, এটা কি করা ঠিক হচ্ছে জিমিন ম্যাডামের সাথে? ঠিক বেঠিক আমি কিছু জানি না, ওর সেফটি হচ্ছে আমার কাছে মূল প্রায়োরিটি। উদাং আর কোনো কথা বলে না, চুপচাপ তের পাশেই দাঁড়িয়ে থাকে। জিমিন পিটপিট করে চোখ খুলে আশপাশটা দেখে বোঝার চেষ্টা করে সে আসলে কোথায় আছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে সে মেডিকেল রুমে আছে আর ক্লিনিকের বেডের উপর শুয়ে আছে। তখন তে মাথা ঘুরিয়ে ডানে দেখতে দেখতে পায় যে তে তার পাশে বসে আছে চুপচাপ। তা দেখে জিমিন ওঠার চেষ্টা করে। তে জিমিনকে উঠে বসাতে সাহায্য করে। জিমিন বসে তের দিকে তাকিয়ে বলে, আপু, আমার কি হয়েছিল আর আমি এখানে শুয়ে আছি কেন? ও তেমন কিছু হয়নি, আসলে তুই অজ্ঞান হয়ে গেছিলি। আর বলিস না, জেসটা না আস্তে একটা বোকা। ওকে যে কে ডক্টর বানিয়েছিল কে জানে, আর ও কিভাবে যে এই ভার্সিটির প্রফেসর হয়েছে আমি এখনো জানি না। কারণ ও ওর স্টুডেন্টকে কি পড়ায় আমি সেটাই চিন্তা করছি। কি মেয়ে রে বাবা, আমার নামে বানিয়ে বানিয়ে কি সুন্দর মিথ্যা কথা বলে দিল। আর আমাকে এই ভার্সিটিতে কে এনেছে? তুমিই তো এনেছো, তা না হলে আমি এখানে আসতাম নাকি? আপু, তুমি প্রফেসরকে এমন করে বলছো কেন? এমন করে বলবো না তো কেমন করে বলবো? তোর অজ্ঞান হওয়ার কারণটাই যে ও আসলে ও রুম স্প্রের বদলে ক্লোরোফর্ম স্প্রে করে দিয়েছিল, যে কারণে তুই অজ্ঞান হয়ে গেছিস। ও আচ্ছা, এই ব্যাপার। তে মাথা নাড়ায়। জিমিনও তের কথাগুলো ভাবতে শুরু করে যে জংশুক কিভাবে একজন প্রফেসর হয়ে এভাবে ভুল করতে পারলো। অন্যদিকে জংশুক মনে মনে বলছে, এখন আমার নামে যত মিথ্যে অপবাদ দেওয়ার দিয়ে নাও, অঘটন ঘটাবে তুমি আর সব দোষ পড়বে আমার কাঁধে এসে। এভাবে আর অনেকগুলো দিন পার হয়ে যায়। এর মধ্যে জিমিনের লাস্ট সেমিস্টার শেষ হয়ে যায়। ওদের গ্র্যাজুয়েশন পার্টি 2-1 দিনের মধ্যে অ্যারেঞ্জ করা হবে। অন্যদিকে আরএম আর জিন দেশের বাইরে চলে গেছে। এখন লিসা জাংকুকের সাথেই থাকে। অন্যদিকে তেও কোনো একটা কাজে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছে। জাংকুক ইদানিং তেকে গিয়ে খুঁজেও পায় না। তেকে অনেক খোঁজে, কিন্তু তের সাথে কোনোভাবেই জাংকুক দেখা করতে পারে না, না পারে যোগাযোগ করতে। এই মেয়ের সমস্যা কি? এই মেয়েকে কখনো কেন খুঁজে পাই না, ভূতের মতো কেমন যেন উধাও হয়ে যায়। কি রে ভাইয়া, একা একা নিজের সাথে কি বকবক করছিস তুই? কি আর করব, তোর ভাবিকে কিভাবে বশ করা যায় সেই প্ল্যানই করছি। ও তাই? তা সেই ভাগ্যবতীটা কে, আমাকেও একটু বল। কে আর তোর তে আপু? আই নিউ ইট, আমি জানতাম তুমি আদা জল খেয়ে আমার তে আপুর পিছনে লেগে আছো। তবে সে ঘুরে বালি, আমি জানি তে আপু তোমাকে পাত্তাও দিবে না। কি বলে তুই? তে আমার বোন না শত্রু? তবে গুড়ে বালি পড়লেও গুড় মিষ্টিই থাকে, আর সেই গুড় গুলিয়েই তোকে আমি শরবত বানিয়ে খাবো। আর তোর তে আপু তোর ভাবি হবে, দেখে নিস। আরে যা যা, তোর মতো কত এলো আর কত গেল। শাকচুনি, তুই এসব বলে কি বোঝাতে চাইছিস? আমার মতো হ্যান্ডসাম ছেলে আরেকটা খুঁজে পাবি তোর তে আপুর জন্য? হয়েছে হয়েছে, নিজের রূপের আর বড়াই করতে আসিস না, ঠিক আছে? তোর থেকেও আরো কম বয়সী ছেলেরা আমার তে আপুর পিছনে ঘুরে বেড়ায়। আর তোকে সেই কথাটা কে বলেছে? কেউ বলতে যাবে কেন, আমি নিজের চোখে দেখেছি। এই তো তোদের গ্র্যাজুয়েশনের সপ্তাহখানেক আগেই তে আপুর কাছে কতগুলো ছেলে এসে প্রপোজ করেছে। তে আপু নিজেই সবগুলো ছেলেকে রিজেক্ট করে দিয়েছে, এমনকি আমার ক্লাসমেটও কয়েকজন তে
তেয়াপুকে প্রপোজ করেছে। তারা জুনিয়র বলেও তেয়াপুর কাছ থেকে রিজেক্ট হয়ে গেছে। তোর কি মনে হয় তুই একাই এখানে আছিস যে তেয়াপুর পিছনে ঘুরে? তেয়াপুর পিছনে আমাদের ভার্সিটির অনেক ছেলেরাই ঘুরে। ওরা শুধু তোর তেয়াপুর পিছনে ঘুরতে পারবে, ওর কাছে যাওয়ার সাহস পাবে না, কারণ তোর তেয়াপুর মনে শুধু আমি আছি, বুঝতে পেরেছিস? আরে যা যা, তোর কথা কানে কে নেয়? তুই এসব বলে নিজেকে শুধু সান্ত্বনাই দিতে পারবি, আর কিছু না। দিশা, তুই কিন্তু আমার মেজাজটা খারাপ করে দিচ্ছিস। তুই এখান থেকে যা তো, তোর কি আর কোনো খেয়ে কাজ নেই? আমার মাথা খাচ্ছিস এখানে বসে বসে। এই তোর না 2-1 দিনের মধ্যে গ্রাজুয়েশন পার্টি আছে, তার প্রিপারেশন নে না, এখানে বসে বসে আমার মাথা খাচ্ছিস কেন? আমার গ্রাজুয়েশন পার্টি নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তার প্রিপারেশন অলরেডি আমার নেওয়া হয়ে গেছে। আর পরশুদিন আমাদের গ্রাজুয়েশন পার্টি, তুই কি আসবি? যদি আসিস তাহলে আমি বোন হিসাবে তোকে একটু সাহায্য করতেই পারি, প্রয়োজনে আমি জিমিনকে দিয়ে তেয়াপুকেও সেখানে ডাকিয়ে নেব। এখন তুই চিন্তা করে দেখ। সত্যি? ওকে ডান। তুই পরশুদিন তোদের গ্রাজুয়েশন পার্টিতে থেকে আনার ব্যবস্থা কর, তার পরিবর্তে আমার ব্ল্যাক কার্ডটা একদিনের জন্য তোর হয়ে যাবে। সত্যি বলছিস তো? পরে আবার নিজের কথার খেলাপ করবি না তো? এই জাঙ্কুক এক কথার মানুষ, আমি যখন তোকে কথা দিয়েছি তার মানে দিয়েছি। তুই শুধু থেকে আনার ব্যবস্থা কর, আর আমার ব্ল্যাক কার্ডও রেডি একদিনের জন্য তোর হওয়ার। ওকে, ডিল ডান। আজকের গল্পটা এ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।